আসসালামু আলাইকুম। আমরা সন্নিবেশ ও জৈব ধাতব রসায়নের ইতিমধ্যেই 4টা অধ্যায় শেষ করেছি। আজকে আমরা পঞ্চম অধ্যায় ধাতব কার্বনিল ও নাইট্রোসিল এই অধ্যায়টি আজকে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে আমাদের যে প্রশ্নটি এখানে আছে সেটা দেখেন যে আমাদের ধাতু কার্বনিল কি, ধাতু কার্বনিল প্রস্তুতির দুটি পদ্ধতি বর্ণনা করো। আচ্ছা দেখেন এই প্রশ্নটা মানে রিপিট হয়, অনেক সময় কি হয় রিপিট হয়, যার কারণে আমরা প্রশ্নটাকে অ্যাভয়েড করব না, কারণ এগুলো হচ্ছে খুব সহজ প্রশ্ন। একটু মানে টেকনিক মনে রাখলেই হচ্ছে আমরা প্রশ্নগুলো ইজিলি উত্তর করতে পারবো পরীক্ষার খাতায়। সেজন্য আমরা কোনো প্রশ্নই আসলে বাদ দিব না। 22 সালে আসছে আসুক, আমরা পড়ব, কারণ কোন প্রশ্ন যে রিপিট হবে সেটা বলা যাবে না। তাহলে দেখেন প্রথমে হচ্ছে যে আমরা ধাতু কার্বনিল কি এই বিষয়টা নিয়ে যদি আমি একটু আলোচনা করি, তাহলে দেখেন এই যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি আমি সরাসরি হ্যান্ডনোট থেকে দেখাবো, কারণ এই অধ্যায়টিতে অনেকগুলো বাংলা কথা আছে যেগুলো হচ্ছে যে প্রতিটা লাইন যাতে আপনাদের আমি বুঝাইতে পারি বা কোনো লাইন যাতে কোনো মিস্টেক না হয়, এই জন্য আমি সরাসরি নোট থেকে আপনাদেরকে বিষয়গুলো দেখাবো। তো আমরা প্রথমেই দেখি যে ধাতব কার্বনিল কি। ধাতু কার্বনিল প্রস্তুতির দুটি পদ্ধতি আমাদেরকে অনেক সময় জানতে চায়। তাহলে দেখেন এইখানে ধাতু কার্বনিল কি বিষয় দেখেন যে সকল জটিল যৌগ নিরপেক্ষ লিগ্যান্ড তথা কার্বন মনোঅক্সাইড অণু ও নিম্ন জারণ অবস্থা সম্পূর্ণ অবস্থার ধাতুর সমন্বয়ে গঠিত, তাদেরকে আমরা বলি ধাতু কার্বনিল। আচ্ছা দেখেন এইখানে আপনাদেরকে আমি একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে আমরা জটিল যৌগ বা পড়তেছি বা জটিল যৌগ সম্পর্কে একটু আমরা জানি। সেটা কীরকম যে আমাদের জটিল যৌগে কি থাকে। আচ্ছা আমাদের জটিল যৌগে একটা হচ্ছে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে, তৃতীয় বন্ধনীর ভিতরে আমাদের ধাতব পরমাণু থাকে এবং এখানে হচ্ছে আমাদের লিগ্যান্ড থাকে। তাহলে দেখেন এইখানে ধাতব পরমাণু এবং লিগ্যান্ড থাকবে। তাহলে এই ধাতু কার্বনিল যৌগের মধ্যে আমরা ধাতু কার্বনিল কি বলবো, এইখানে যে লিগ্যান্ডটা আছে এই লিগ্যান্ডটা কি থাকবে, এই লিগ্যান্ডটা লিগ্যান্ড হিসেবে থাকবে সব সময়ের জন্য। ধাতু কার্বনিলে লিগ্যান্ড হিসেবে থাকবে হচ্ছে আমাদের কার্বন মনোঅক্সাইড। এবং এই যে লিগ্যান্ডটা এই লিগ্যান্ডটা অবশ্যই কি হইতে হবে, এই লিগ্যান্ডটাকে অবশ্যই হইতে হবে আমাদের প্রশম লিগ্যান্ড। তাহলে এই লিগ্যান্ডটাকেও কি হইতে হবে আমাদের প্রশম লিগ্যান্ড। তাহলে প্রশম লিগ্যান্ড ব্যতীত আমরা ধাতু কার্বনিল জটিল যৌগ সৃষ্টি করতে পারবো না। আমাদের ধাতু কার্বনিল যৌগ সৃষ্টি করতে গেলে এইখানে লিগ্যান্ড হিসাবে আমাদের কি থাকবে, অবশ্যই ধাতু মানে কার্বন মনোঅক্সাইড থাকবে। এবং এই কার্বন মনোঅক্সাইড আমরা জানি প্রশম, মানে এই কার্বন মনোঅক্সাইডের কোনো আধান নাই বা চার্জ নাই। যেমন ক্লোরিন হচ্ছে আমাদের ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে এইরকম কার্বন মনোঅক্সাইডের কোনো কি নেই, চার্জ নাই, কারণ এই কার্বন মনোঅক্সাইড হচ্ছে একটা প্রশম অণু। তাহলে অনুরূপভাবে প্রশম অণু হিসাবে আমরা আর কি জানি, যেমন H2O পানি, আর কি জানি আমরা জানি নাইট্রোসিল, এগুলো হচ্ছে আমাদের প্রশম অণু। তাহলে এই অধ্যায়ের নাম হচ্ছে আমাদের ধাতব কার্বনিল এবং ধাতব নাইট্রোসিল। তাহলে এইখানে যতগুলো জটিল যৌগ নিয়ে আমরা আলোচনা করব এই অধ্যায়ে বিশেষ করে, সেক্ষেত্রে আমরা দেখব যে ধাতব কার্বনিল হয় যৌগ আছে, না হয় আমাদের ধাতব নাইট্রোসিল যৌগ আছে। তাহলে ধাতব নাইট্রোসিল যৌগ আমরা কাদেরকে বলতেছি, যে সকল যৌগ নিরপেক্ষ লিগ্যান্ড থাকবে, মানে নিরপেক্ষ বলতে আমাদের কোনো আধান থাকবে না, তথা হচ্ছে আমাদের কার্বন মনোঅক্সাইড। তাহলে ও নিম্ন জারণ অবস্থা, মানে আমাদের জারণ অবস্থাটা কি হইতে হবে, আমাদের নিম্ন হইতে হবে। তাহলে জারণ অবস্থা মানে এই ধাতুর যে জারণ অবস্থা, যেখানে এখানে ধাতু হিসেবে ব্যবহার হয়েছে আয়রন, ক্লোবাল, নিকেল, ক্রোমিয়াম, এগুলো হচ্ছে আমাদের নিম্ন জারণ অবস্থা সম্পূর্ণ ধাতু। তাহলে সম্পূর্ণ অবস্থা ধাতুর সমন্বয়ে গঠিত, তাদেরকে আমরা বলবো ধাতু কার্বনিল। অর্থাৎ যে সকল যৌগ কোনো ধাতু পরমাণুকে কার্বন মনোঅক্সাইড অণু সন্নিবেশিত করে তাদেরকে ধাতব কার্বনিল যৌগ বলে। যেমন এখানে আমরা এর নামকরণগুলো একটু যদি আপনারা মন দিয়ে শোনেন, সেক্ষেত্রে দেখেন যেখানে হচ্ছে আমাদের আয়রন পেন্টা কার্বনিল, এই কার্বন মনোঅক্সাইডকে যখন লিগ্যান্ড হিসাবে আমরা ব্যবহার করি তখন এই কার্বন মনোঅক্সাইডকে আমরা কার্বনিল যৌগ হিসাবে জানবো বা কার্বনিল লিগ্যান্ড নামে জানবো। তাহলে এখানে আয়রন পেন্টা কার্বনিল, এখানে হচ্ছে কি ডাই ক্লোবাল অক্টা কার্বনিল, এখানে হচ্ছে ভ্যানেডিয়াম
আচ্ছা, এইখানে একটু মিস্টেক হয়েছে, এখানে ব্র্যাকেটটা এইখানে হবে আর এইখানে হবে 6। তাহলে এই যৌগটার নাম হচ্ছে কি আমাদের ভ্যানেডিয়াম হেক্সা কার্বনিল, নিকেল টেট্রা কার্বনিল, ক্রোমিয়াম হেক্সা কার্বনিল ইত্যাদি। এই যৌগগুলোকে আমরা বলবো যে ধাতব কার্বনিল। তাহলে দেখেন ধাতু কার্বনিল প্রস্তুতির দুটি পদ্ধতি আমাদের অনেক সময় জানতে চায়। তাহলে 1 নম্বর পদ্ধতিতে আমরা দেখব যে ধাতু ও কার্বন মনোঅক্সাইডের সরাসরি বিক্রিয়া। তাহলে দেখেন এইখানে যে সাধারণ তাপমাত্রায় ও চাপে, মানে এখানে তাপ এবং চাপ এগুলো কি থাকবে সাধারণ, মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ এবং হচ্ছে কি আমাদের চাপ, এটাও কি থাকবে আমাদের সাধারণ থাকবে, যে চাপে নিকেল ধাতুর সাথে কার্বন মনোঅক্সাইড গ্যাস সরাসরি বিক্রিয়া করে নিকেল টেট্রা কার্বনিল উৎপন্ন করে। তাহলে এখানে আছে কি নিকেল ধাতু কার্বন মনোঅক্সাইডের সাথে বিক্রিয়া করে নিকেল টেট্রা কার্বনিল উৎপন্ন করতেছে, যা কিনা হচ্ছে আমাদের একটা ধাতু কার্বনিল যৌগ। তাহলে আবার আমরা যদি 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 500 থেকে 200 এটিএম চাপে সক্রিয় আয়রন ধাতুর সাথে কার্বন মনোঅক্সাইড গ্যাস সরাসরি বিক্রিয়া করে আয়রন পেন্টাকার্বনিল উৎপন্ন করে, তাহলে এটা কি আয়রন। এই আয়রনটা কি হইতে হবে, অবশ্যই সক্রিয় আয়রন হইতে হবে। এই সক্রিয় আয়রন কার্বন মনোঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়াটা কিভাবে করবে, 180 ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং চাপ থাকবে 50 থেকে 200 এটিএম, তখন এ কি করবে আয়রন পেন্টাকার্বনিল উৎপন্ন করবে। তাহলে দেখেন এটা আছে আমাদের একটা প্রস্তুতি গেল, বা একটা ধাপে আমরা ধাতু কার্বনিল যৌগগুলোকে সংশ্লেষণ করতে পারি। আবার দেখেন ধাতব হ্যালাইড ও কার্বন মনোঅক্সাইডের বিক্রিয়া দ্বারা। তাহলে দেখেন এইখানে একটু মিস্টেক হয়েছে, আপনারা একটু কারেকশন করে নিয়েন। এখানে ইথারের সংকেতটা এটা না, ইথার হচ্ছে যে এখানে আপনারা একটু সংশোধন করে নিন যে এটা হচ্ছে আমাদের ইথার, অথবা আপনারা সংকেত না দিলেও কোনো সমস্যা নেই, শুধু ইথারের উপস্থিতিতে আপনারা দিবেন। অথবা যদি কেউ সংকেত দিতে চান তাহলে CH3 ও CH3 বন ও বন হচ্ছে CH3, তাহলে এটা হচ্ছে আপনাদের ইথারের সংকেত। তাহলে এইখানে হচ্ছে যে আমরা ইথারের সংকেতটাকে এভাবে দেখাইতে পারি যে CH3 ও CH3, অথবা এটাকে শুধু বাংলায় লিখে দিব আমরা ইথার। দেখেন যে ইথারের উপস্থিতিতে ক্রোমিয়াম ক্লোরাইড, তাহলে এই যে ক্রোমিয়াম ক্লোরাইড কার্বন মনোঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, কার্বন মনোঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্রোমিয়াম কার্বনিল যৌগ উৎপন্ন করে। তাহলে দেখেন ক্রোমিয়াম কার্বনিল যৌগ আমরা পাচ্ছি কি কার উপস্থিতিতে, যদি ইথারের মাধ্যমে, মানে ইথারের উপস্থিতিতে যদি ক্রোমিয়াম ক্লোরাইড কার্বন মনোঅক্সাইডের সাথে বিক্রিয়া করে আমাদের ক্রোমিয়াম হেক্সা কার্বনিল যৌগ উৎপন্ন করতেছে। এখন দেখেন 2 নম্বর পদ্ধতি হচ্ছে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 200 এটিএম চাপে ট্রাইইথাইল অ্যালুমিনিয়ামের, মানে এখানে এই ট্রাইইথাইলকে প্রকাশ করা হয় ইটি দ্বারা। তাহলে ট্রাইইথাইল অ্যালুমিনিয়ামের উপস্থিতিতে, আচ্ছা এইখানে একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে মোলিবডেনাম হবে, হচ্ছে কি আমাদের মোলিবডেনাম, মোলিবডেনাম পেন্টাক্লোরাইড কার্বন মনোঅক্সাইডের সাথে বিক্রিয়া করে মোলিবডেনাম, এটা হচ্ছে আমাদের মোলিবডেনাম কার্বনিল যৌগ উৎপন্ন করে। তাহলে দেখেন এই যে মোলিবডেনাম কার্বনিল পেন্টাক্লোরাইড, এটা হচ্ছে কার্বন মনোঅক্সাইডের সাথে বিক্রিয়া করতেছে কি মাধ্যমে, ট্রাইইথাইল অ্যালুমিনিয়ামের উপস্থিতিতে। এখানে চাপ হচ্ছে আমাদের চাপ হচ্ছে 200 এটিএম এবং তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এরা কি বলতেছে যে আমাদের মোলিবডেনাম হেক্সা কার্বনিল জটিল যৌগ উৎপন্ন করতেছে, এবং এরা কি করতেছে আমাদের আর উৎপন্ন করতেছে আমাদের অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এক্ষেত্রে আমরা আরেকটা পদ্ধতি পাই, আরেকটা পদ্ধতির মাধ্যমে আমরা ধাতব কার্বনিল যৌগ উৎপন্ন করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের ধাতব অক্সাইড ও কার্বন মনোঅক্সাইডের বিক্রিয়া দ্বারা। তাহলে দেখেন এখানে 300 এটিএম চাপে এবং 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অসমিয়াম টেট্রা অক্সাইড কার্বন মনোঅক্সাইডের সাথে বিক্রিয়া করে অসমিয়াম পেন্টাকার্বনিল যৌগ উৎপন্ন করে। মানে এখানে হচ্ছে কি অসমিয়াম টেট্রা অক্সাইড, এটা হচ্ছে কি OS হচ্ছে অসমিয়াম টেট্রা অক্সাইড কার্বন মনোঅক্সাইডের সাথে বিক্রিয়া করে অসমিয়াম পেন্টাকার্বনিল এবং 4 অণু কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে।
তাহলে এই পদ্ধতিগুলোতে আমরা কি করতে পারি, এই পদ্ধতিগুলো অনুসরণ করে আমরা ধাতব কার্বনিল যৌগ প্রস্তুত করতে পারি। তাহলে পরীক্ষায় আসলে দুইটি পদ্ধতি, যে কোনো দুইটি পদ্ধতি দিলেই হয়ে যাবে। এখানে আরো অনেক পদ্ধতিতে আমরা ধাতব কার্বনিল যৌগ প্রস্তুত করতে পারি, সেই পদ্ধতিগুলো আমরা এখানে আলোচনা করতেছি না, কারণ আমাদের দুইটা পদ্ধতি জানলেই হচ্ছে আমাদের যথেষ্ট। এর পরের প্রশ্নটা হচ্ছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ দেখেন উদাহরণসহ ধাতব কার্বনিল যৌগের শ্রেণীবিভাগ হচ্ছে আমাদেরকে আলোচনা করতে বলে। তাহলে দেখেন এই ডব্লিউ হেইবার ধাতব কার্বনিল যৌগসমূহকে নিম্নরূপ 4 ভাগে ভাগ করেন। একটা হচ্ছে কি মনোমারিক কার্বনিল, একটা হচ্ছে সেতুবন্ধ কার্বনিল, এবং আরেকটা হচ্ছে ধাতু বন্ধনযুক্ত কার্বনিল, আর একটা হচ্ছে বহুকেন্দ্রিক বা পলিনিউক্লিয়ার কার্বনিল। তাহলে আমরা প্রথমেই দেখব যে মনোমারিক কার্বনিল আমরা কাদেরকে বলবো। তাহলে দেখেন যে সকল কার্বনিল যৌগে একটি মাত্র ধাতব পরমাণু থাকে তাদেরকে আমরা বলবো মনোমারিক বা মনোনিউক্লিয়ার কার্বনিল যৌগ। যেমন নিকেল টেট্রা কার্বনিল, ফের আয়রন পেন্টা কার্বনিল, রুথিয়াম পেন্টা কার্বনিল, আর একটা হচ্ছে ভ্যানেডিয়াম হেক্সা কার্বনিল, ক্রোমিয়াম হেক্সা কার্বনিল, মোলিবডেনাম হেক্সা কার্বনিল ইত্যাদিগুলোকে আমরা বলবো মনোমারিক কার্বনিল। কারণ দেখেন এই মনোমারিক কার্বনিল বিষয়টাকে যদি আমি একটু এক্সপ্লেন করি, সেক্ষেত্রে দেখেন আমাদের ধাতু, তাহলে এখানে হচ্ছে আমাদের ধাতু থাকবে একটা, ধাতু যদি থাকে একটা তখন হবে আমাদের মনোমারিক, ধাতু যদি থাকে একটা তখন হবে আমাদের কি মনোমারিক কার্বনিল। যদি ধাতু হয় দুইটা তখন আমরা দুই ধরনের, ধাতু যদি হয় একটা তখন আমরা পাবো মনোমারিক, আর ধাতু যদি হয় দুইটা তখন আমরা দুই ধরনের পাবো, একটা হচ্ছে সেতুবন্ধ পাবো, একটা হচ্ছে কি সেতুবন্ধ কার্বনিল যৌগ পাবো, এবং আরেকটা পাবো আমরা হচ্ছে ধাতু বন্ধনযুক্ত পাবো। আবার এখন আমাদের আলোচ্য বিষয় শুধু মনোমারিক। তাহলে মনোমারিক হইতে গেলে ধাতু অবশ্যই কয়টা থাকতে হবে, ধাতু একটা থাকতে হবে। তাহলে ধাতু যদি থাকে একটা তখন সেক্ষেত্রে আমরা পাবো এই এক্সাম্পলগুলো হচ্ছে আমাদের মনোমারিক কার্বনিলের এক্সাম্পল। তাহলে এই শ্রেণীর কার্বনিল যৌগের সাধারণ সংকেত হচ্ছে MCOY। এখানে M বলতে হচ্ছে আমাদের ধাতু, আর Y বলতে হচ্ছে কার্বনিল লিগ্যান্ডের সংখ্যা। তাহলে এই কার্বনিল লিগ্যান্ডের সংখ্যা 4, 5, 6 ইত্যাদি হতে পারে। তাহলে দেখেন এই ধরনের কার্বনিল যৌগসমূহের সংকেত ও গঠনাকৃতি। তাহলে দেখেন প্রথমে আমরা দেখব যে M হেক্সা কার্বনিল, মানে M সংখ্যক ধাতু আর 6টা হচ্ছে কার্বনিল যৌগ বিশিষ্ট যে আমাদের আমাদের যে ধাতু কার্বনিল যৌগগুলো আছে, এক্ষেত্রে M সমান সমান লিখতে পারি ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, আর হচ্ছে মোলিবডেনাম ইত্যাদি। তাহলে দেখেন এইখানে আমরা আগে থেকে জানি যে আমাদের যদি লিগ্যান্ড সংখ্যা 6 হয় তাহলে আমরা কি বলতে পারি যে যৌগটার আকৃতিটা কিরকম হবে, যৌগটার আকৃতিটি হবে হচ্ছে আমাদের অষ্টতলকীয়। এই অষ্টতলকীয় গঠনটাকে আমরা এভাবে না দেখে আমরা কোনো বইয়ে হচ্ছে আমরা এভাবেও দেখাইতে পারি। যেমন আমরা অষ্টতলকীয় গঠনটা দেখাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই যে ক্রোমিয়াম হেক্সা কার্বনিল, এই ক্রোমিয়াম হেক্সা কার্বনিলের যদি আমি অষ্টতলকীয় গঠনটা দেখাই সেক্ষেত্রে আমরা কিভাবে দেখাবো যে আমাদের কেন্দ্রে থাকবে হচ্ছে কি আমাদের ক্রোমিয়াম পরমাণুটি। এক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় আমি বলে রাখি যে আমাদের এই যে ক্রোমিয়াম যে পরমাণু বা আছে এটা হচ্ছে কি আমাদের সব সময় হচ্ছে যে এই ধাতু কার্বনিল যৌগে আয়ন হিসাবে থাকবে না, এটা জাস্ট পরমাণু হিসাবে থাকবে। আমরা জটিল যৌগগুলোতে কি দেখছিলাম, আমরা যেমন এইখানে যে FeCN6 এই যৌগটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করছিলাম যে এই আয়রনের যোজনী কত হইতে পারে, আয়রনের যোজনী আমি যেখানে 4 দেই তাহলে এখানে হচ্ছে কি +2, মানে এখানে আয়রনের যোজনী হচ্ছে কি 2 হইতে পারে অথবা 3 হইতে পারে, মানে আয়রনটা পরমাণু হিসেবে না থেকে আয়ন হিসেবে থাকতো এই ধরনের জটিল যৌগগুলোর ক্ষেত্রে। কিন্তু ধাতব কার্বনিল যৌগের ক্ষেত্রে এইখানে যে ধাতুটা হচ্ছে আমরা ইউজ করব এই ধাতুটা অবশ্যই কি হইতে হবে, আধানবিহীন হইতে হবে, মানে এটা পরমাণু হিসাবে থাকবে, এটা কোনো আয়ন হিসাবে ধাতব কার্বনিল যৌগে থাকতে পারবে না। তাহলে দেখেন এখানে মোস্ট কথা হচ্ছে যে ধাতব কার্বনিল যৌগে ধাতুগুলো পরমাণু হিসাবে থাকবে, এগুলো কখনোই
আধান বা আয়ন হিসাবে এখানে থাকবে না। তাহলে দেখেন আমরা আলোচনা করতেছিলাম যে ক্রোমিয়াম হেক্সা কার্বনিল এর আকৃতিটা কীরকম হবে। তাহলে দেখেন এই ক্রোমিয়ামটা থাকবে হচ্ছে আমাদের কেন্দ্রে, এবং আমরা কি জানি যে কার্বনিল যে যৌগগুলো আছে এই কার্বনিল যৌগগুলো হচ্ছে আমাদের এক দাতা মানে একজোড় মুক্তজোড় ইলেকট্রন মানে একজোড়া মুক্তজোড় দানকারী লিগ্যান্ড। সেক্ষেত্রে এই কার্বনিল যৌগগুলো কি করবে, এই ক্রোমিয়াম পরমাণুর দিকে মুক্তজোড় ইলেকট্রন ঠেলে দিবে। আর এই অক্সিজেন পরমাণুটা যেহেতু কার্বনের জারণ সংখ্যা হচ্ছে 4, তাহলে 4টা হাত প্রয়োজন, তাহলে কার্বনের 1 হাত এইদিকে ইউজ হইলো আর কার্বনের বাকি 3 হাত এই অক্সিজেনের সাথে এরকমভাবে ইউজ হয়। তাহলে আবার দেখেন এইখানে হচ্ছে কি আমাদের এখানে আরেকটা কার্বনিল যৌগকে আমরা এভাবে দেখাবো, এবং এইখানে আরেকটা কার্বনিল যৌগ, দেখেন। তাহলে এগুলো কি থাকবে, আমাদের কেন্দ্রে থাকবে হচ্ছে আমাদের ক্রোমিয়াম পরমাণুটি, এবং চতুর্দিকে একই সমতলে 4টা কার্বনিল লিগ্যান্ড থাকবে, এবং একটা কার্বনিল থাকবে উপরের দিকে, একটা কার্বনিল লিগ্যান্ড থাকবে উপরের দিকে, এবং আরেকটা কার্বনিল লিগ্যান্ড থাকবে হচ্ছে আমাদের নিচের দিকে। এরকমভাবে 3টা বন্ড দিয়ে অক্সিজেনগুলোকে দেখাইতে পারেন, অথবা সিও দ্বারাও হচ্ছে আপনারা এইগুলোকে দেখাইতে পারেন। তাহলে যদি হচ্ছে যে আমাদের লিগ্যান্ড সংখ্যা যদি থাকে 6টা, তাহলে আমাদের আকৃতিটা হবে কি এইরকম। এখন ধরেন কোনো একটা ধাতব পরমাণু আমি ধরলাম এম, তাহলে এখানে আমাদের কার্বনিল যে লিগ্যান্ডটা আছে এর পরিমাণটা হচ্ছে 5, মানে লিগ্যান্ডের সংখ্যা 5 বা সন্নিবেশ সংখ্যা 5। তখন এর আকৃতিটা কীরকম হবে, তখন এর আকৃতিটা হয় যে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় এর আকৃতিটা হয়। কীরকম ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় আকৃতি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কেন্দ্রে থাকবে হচ্ছে আমাদের ধাতব পরমাণুটি, এবং কি থাকবে যে আমাদের এই যে এইখানে থাকবে কে, এইখানে থাকবে হচ্ছে আমাদের কার্বনিল যে যৌগটি আছে, এই কার্বনিল যে লিগ্যান্ডটি, এই লিগ্যান্ডটি, এবং আরেকটা, তাহলে এইগুলোর আকৃতিটা কিরকম হবে, এগুলোর আকৃতিটা হবে ত্রিকোণাকার। এই যে 3টা কোণ থাকবে, এবং একটা কি দ্বিপিরামিডীয় একটা আকৃতি দেবে। এই যে দেখেন এইখানে থাকবে একটা হচ্ছে কার্বনিল গ্রুপ আমাদের, এবং এইখানে থাকবে হচ্ছে আমাদের আরেকটা কার্বনিল গ্রুপ। তাহলে এই যে গঠনটা, এই গঠনটাকে আমরা বলতেছি যে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় গঠন। কখন হবে, যখন হচ্ছে আমাদের এই যে কার্বনিল যে গ্রুপটি আছে বা লিগ্যান্ডটি, এর সংখ্যাটা যদি কত থাকে 5। এখন যদি 4 সংখ্যা হয়, এই কার্বনিলের যে লিগ্যান্ডটা আছে এই কার্বনিলের লিগ্যান্ডটা যদি 4টা থাকে বা এর সন্নিবেশ সংখ্যা যদি 4 হয়, তাহলে এরা সাধারণত ধাতব কার্বনিল যৌগের ক্ষেত্রে এরা চতুস্থলকীয় গঠন আকৃতি ধারণ করে। তাহলে চতুস্থলকীয় গঠন আকৃতিটা দেখতে কিরকম হয়, এই আমাদের কেন্দ্রে থাকে হচ্ছে ধাতব পরমাণু, কার্বনিল গ্রুপটা হচ্ছে কি আমাদের এই রকম থাকে, যে চতুস্থলকীয় একটা আকৃতিতে থাকে। তাহলে এই যে আমার চিত্রগুলো একটু ভালো হয় না, এই ধরনের হচ্ছে কি চতুস্থলকীয় একটা আকৃতিতে থাকে। তাহলে এই বিষয়গুলো এখানে হচ্ছে বলতেছে যে যখন 5 হবে তখন হচ্ছে যে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় হয়, আর যখন 3 হবে যখন হচ্ছে যে 4 হবে তখন হচ্ছে যে আমাদের চতুস্থলকীয় গঠন আকৃতির হয়। তাহলে এখানে আমি নোট করে দিয়েছি যে 2 হলে সরলরৈখিক, 3টা যদি সন্নিবেশ সংখ্যা হয় তাহলে ত্রিকোণী সমতলীয়, 4টা হলে বর্গাকার সমতলীয় অথবা চতুস্থলকীয়, এবং 5টা হলে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, এবং 6টা হলে অষ্টতলকীয় গঠন আকৃতি আমরা পাই। তাহলে এরপরে আমাদের যে আমাদের ধাতব কার্বনিল যৌগগুলো যে শ্রেণী বিভাগ, এই শ্রেণী বিভাগে পরবর্তীতে আমরা কি দেখব যে সেতু বন্ধকারী লিগ্যান্ড। এই সেতু বন্ধকারী লিগ্যান্ডগুলো কিন্তু হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। প্রশ্ন এভাবেও আসতে পারে যে এই যে কোবাল্ট অক্টাকার্বনিল সেতু কার্বনিল যৌগ
এটা হচ্ছে আমাদের কি প্রমাণ করতে বলবে বা দেখাইতে বলবে। তাহলে এই সেতু কার্বনিল যৌগগুলো আমরা কিভাবে চিনব বা কিভাবে এর গঠন আকৃতিগুলো আমরা দেখব, এই বিষয়টা আমরা এখন দেখব। সেটা হচ্ছে প্রথমে জেনে নেই যে সেতু বন্ধনকারী লিগ্যান্ড বা সেতু বন্ধ কার্বনিল যৌগ আমরা কোনগুলোকে বলবো। তাহলে দেখেন যে প্রথমে যে ধাতব কার্বনিল অণুতে দুটি ধাতব পরমাণু থাকে এবং একটা হচ্ছে কি ধাতু ধাতু বন্ধন ও এক বা একাধিক কার্বন মনোঅক্সাইড বা কার্বনিল লিগ্যান্ড সেতু বন্ধনে যুক্ত থাকে, তাকে আমরা বলবো সেতুবন্ধ কার্বনিল বলবো। তাহলে এদের সাধারণ সংকেত হচ্ছে আমাদের M2COI। এখানে M মানে ধাতু অবশ্যই কি থাকতে হবে, দুইটা থাকতে হবে। তাহলে দুইটা ধাতু থাকলে আমরা সেতুবন্ধ হইতে পারে, আবার MM বা ধাতু ধাতু বন্ধন বিশিষ্ট কার্বনিল যৌগ হইতে পারে। তাহলে এখন এই শ্রেণী যৌগের সেতু সৃষ্টিকারী যে কার্বনিল লিগ্যান্ডটা আছে সেটা হচ্ছে কিটোনিক কার্বনিল গ্রুপ। এই যে এইখানে যে সেতু যে কার্বনিল গ্রুপটা সেতু গঠন করবে সেটার ইয়াটা কি হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের কিটোনিল বা কিটোনিল কার্বনিল গ্রুপ। মানে এখানে হচ্ছে কি কিটোন আকৃতির, মানে কিটোন গ্রুপের মতো এই কার্বনিল গ্রুপটা হিসাবে ক্রিয়া করে। তাহলে এই শ্রেণীর যৌগ জৈব দ্রাবকে অদ্রবণীয় এবং গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায় বিয়োজিত হয়। যেমন এইখানে আমাদের আয়রন ন্যানোকার্বনিল, তারপর হচ্ছে কি কোবাল্ট, অক্টাকার্বনিল, অসমিয়াস, ন্যানোকার্বনিল, মানে 9টা থাকলে যা হয়। তাহলে এখন দেখেন আমরা এই গঠনগুলোকে কিভাবে অঙ্কন করব, এই বিষয়গুলোকে আমি যদি আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমরা যদি প্রথমে যে আয়রন CO9, তাহলে দেখেন আমরা সেতু বন্ধন করতে গেলে অবশ্যই কি থাকতে হবে, এই ধাতব পরমাণু কয়টা থাকতে হবে, দুইটা থাকতে হবে। তাহলে এইখানে আয়রন এবং আয়রনের মধ্যে একটা কি থাকবে, বন্ধন হবে। এবং এখানে দেখেন আমাদের লিগ্যান্ড আছে কয়টা, 9টা। তাহলে এই 9টা লিগ্যান্ডের মধ্যে আমরা কি করব, তিনটা লিগ্যান্ডকে এইভাবে দেখাবো, দুইটা পরমাণুর সাথে তিনটা লিগ্যান্ডকে দেখাবো। এখানে আমি সন্নিবেশ বন্ধন দিয়ে দেখাচ্ছি না, জাস্ট আপনাদেরকে এঁকে দেখাচ্ছি যে কিভাবে এগুলো অঙ্কন করতে হয়। এবং একটা কার্বনিল গ্রুপ, মানে আমরা কি বললাম, যে কার্বনিল গ্রুপটা সেতু গঠন করবে সেটা হচ্ছে যে আমাদের কিটোন গ্রুপের মতো ক্রিয়া করবে। তাহলে কিটোন গ্রুপের মতো যদি ক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, যে এই কার্বনিল গ্রুপটা একটা এটার সাথে যুক্ত থাকবে, একটা এটার সাথে যুক্ত থাকবে। আবার এই কার্বনিল গ্রুপটা যদি আমি বলি, তাহলে এই কার্বনিল গ্রুপটা হচ্ছে কি এটার সাথে যুক্ত থাকবে, এটার সাথে যুক্ত থাকবে, এবং এইখানে আমাদের আরেকটা কার্বনিল গ্রুপ এইভাবে কি যুক্ত থাকে। তাহলে দেখেন এখানে হচ্ছে কি তিনটা কার্বনিল, এখানে হচ্ছে কি 1 2 3 3 3 6 6 আর 3 9। তাহলে এরকম ভাবে এই যে এই তিনটা কার্বনিল গ্রুপ এখানে হচ্ছে কি আমাদের সেতু রচনা করছে বা সেতু তৈরি করছে কার মাঝে, যে এইখান দিয়ে যদি এটা যদি আমাদের নদী হয় তাহলে এই নদীর উপরে এইটা হচ্ছে কি একটা সেতু সদৃশ হচ্ছে একটা আমাদের গঠন তৈরি করছে, যাতে যার কারণে এই যে কার্বনিল যে গ্রুপগুলোকে আমরা বলতেছি সেতু সদৃশ কার্বনিল যৌগ। তাহলে দেখেন এগুলো হচ্ছে কি আমাদের সেতুর মতো একটা হচ্ছে কি আকৃতি তৈরি করে। তাহলে অনুরূপভাবে আমরা এইটাকে এই কার্বনিল গ্রুপটাকে যদি এখানে হচ্ছে কি আমাদের 8টা থাকে, তখন হচ্ছে কি 2টা সেতু বন্ধন দেখাবো আর 3টা হচ্ছে কি আলাদা আলাদা দেখাবো। এগুলো নিয়ে আমাদের অনেকগুলো এক্সাম্পল আছে, এই এক্সাম্পলগুলো আমরা প্রতিটাই আলোচনা করব, কারণ এক্ষেত্রে আমাদের একটা প্রশ্নই আছে যে আপনাদেরকে যদি আমি দেখাই যে এই প্রশ্নটা যখন আমরা আলোচনা করব যে বিভিন্ন ধাতব কার্বনিলগুলোর গঠন আকৃতি আঁকো, এই প্রশ্নটা আপনাদের জন্য মানে 100% গুরুত্ব দিয়ে আপনারা পড়বেন। 7 নাম্বার প্রশ্নটা যে আমি এক্সাম্পলগুলো আলোচনা করব সেখানে আপনাদেরকে আমি মানে এই প্রশ্নগুলো এবার আসবেই, আপনি ধরে নেবেন যে আপনাদের এবার আসছেই, যে বিভিন্ন একটা ধাতব কার্বনিল যৌগ দিল, সে দিয়ে বলল যে এই যৌগটার গঠন দেখাও, গঠনটা কিরকম হবে, এর জ্যামিতিক আকৃতিটা কিরকম হবে সেটা আপনাদেরকে দেখাইতে বলবে। মানে এইরকম সংকেত দিয়ে দিবে, দিয়ে আপনাকে এইরকম ভাবে অঙ্কন করে দেখাইতে হবে যেটা সেতু বন্ধন গঠনকারী না ধাতু ধাতু বন্ধনযুক্ত কার্বনিল যৌগ, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে জানতে চাইবে।
তাহলে এখন আমাদের এখানে দেখতেছি আমাদের ধাতু ধাতু বন্ধনযুক্ত কার্বনিল। তাহলে এখানে ধাতু যে ধাতব কার্বনিল অণুতে এক বা একাধিক ধাতু থাকবে, ধাতু বন্ধন ও প্রান্তীয় প্রান্তীয় কার্বনিল থাকে, তাকে আমরা ধাতু ধাতু বন্ধনযুক্ত কার্বনিল যৌগ বলবো। তাহলে এ ধরনের আচ্ছা, এখানে আমি একটা প্রথমে কথা বলে নিব, সেখানে হচ্ছে যে সেতু বন্ধন কার্বনিল যৌগের ক্ষেত্রেও ধাতু ধাতু বন্ধন তৈরি হয়, আবার ধাতু ধাতু বন্ধন তৈরি হয় এই শুধু ধাতু ধাতু বন্ধনের ক্ষেত্রেও। তাহলে এক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে যখন ধাতু ধাতু বন্ধনযুক্ত কার্বনিল যৌগ গঠন হবে তখন সেতু বন্ধনকারী কোনো লিগ্যান্ড থাকবে না, মানে এই কার্বনিল যৌগগুলো বা কার্বনিল লিগ্যান্ডগুলো কি করতে পারবে না, আমাদের কোনো সেতু তৈরি করতে পারবে না। যদি সেতু তৈরি করে তখন আমরা তাদেরকে বলবো সেতুবন্ধ কার্বনিল, আর যদি সেতু রচনা করতে না পারে বা সেতু তৈরি করতে না পারে তখন আমরা তাদেরকে বলবো শুধু ধাতু ধাতু বন্ধনযুক্ত কার্বনিল। তাহলে এখানে বলতেছে এই যে কার্বনিল গ্রুপগুলো এগুলো হচ্ছে কি আমাদের সেতুবন্ধ কার্বনিল থাকে না। যেমন হচ্ছে যে আমাদের ডাইম্যাঙ্গানিজ, ডেকা কার্বনিল, ট্রাই ট্রাই আয়রন। আচ্ছা, এই যৌগগুলোর নামকরণগুলো একটু হচ্ছে জটিল, যেগুলো লিগ্যান্ডের সংখ্যাগুলো আসলে বেশি থাকে, এগুলোকে একটু উচ্চারণ করার একটু ঝামেলা। তাহলে এখানে মেইন যে আপনাদের বিষয়টা হচ্ছে বোঝার, এইখানে এই যে কোনো ধাতব বা কোনো কার্বনিল যৌগগুলো কি করতে পারবে না, কোনো সেতু রচনা করতে পারবে না। যদি সেতু রচনা করতে না পারে তখন সেটাকে আমরা বলবো ধাতু ধাতু কার্বন ধাতু ধাতু বন্ধন যুক্ত কার্বনিল। এখন দেখেন, এখন আমরা বলবো বহুকেন্দ্রিক বা পলিনিউক্লিয়ার কার্বনিল। তাহলে আমরা প্রথমে দেখলাম যে মনোনিউক্লিয়ার, সেখানে হচ্ছে আমাদের একটা ধাতু পরমাণু থাকে, সেতু বন্ধনকারীতে দুইটা থাকে এবং ধাতু ধাতু বন্ধনকারীতেও দুইটা থাকে, কিন্তু সেখানে সেতু বন্ধনকারী কোনো লিগ্যান্ড থাকে না। আর বহুকেন্দ্রিকে আমাদের কি থাকবে, যে ধাতব পরমাণুগুলো কি থাকবে, আমাদের বহু সংখ্যক থাকবে। এখানে দেখেন ধাতব পরমাণু, 4টা ধাতব পরমাণু আছে। তাহলে 4টা ধাতব পরমাণুর মধ্যে যখন ধাতব পরমাণুগুলো 2-এর অধিক হয়ে যাবে তখন আমরা সেগুলোকে বলবো বহুকেন্দ্রিক বা পলিনিউক্লিয়ার কার্বনিল। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ধাতব কার্বনিল যে যৌগগুলো আছে, ধাতব কার্বনিল যৌগগুলোর শ্রেণী বিভাগ। তাহলে এখন আমরা দেখব যে ধাতব কার্বনিল যৌগের বন্ধন প্রকৃতি। তাহলে এই যে বন্ধন প্রকৃতিটা যে আছে, তাহলে দেখেন আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে ধাতব কার্বনিলের বন্ধন প্রকৃতি আলোচনা করো, তাহলে দেখেন এই যে ধাতব কার্বনিলের বন্ধন প্রকৃতি যদি এভাবে আসে, যে প্রশ্নটা যদি এভাবে আসে যে ধাতব কার্বনিলের বন্ধন প্রকৃতি আলোচনা করো, তাহলে হচ্ছে আপনারা এটা দুইভাবেই ব্যাখ্যা করতে পারবেন। একটা হচ্ছে যোজ্যতা বন্ধন তত্ত্ব অনুসারে এবং আরেকটা ব্যাখ্যা করতে পারবেন আপনি আণবিক অরবিটাল তত্ত্বের সাহায্যে। তাহলে আপনারা দুইটা প্রসেসেই শিখে রাখবেন। এখন দেখেন এই যে আণবিক অরবিটাল তত্ত্বের সাহায্যে যখন আমরা ধাতব কার্বনিলের বন্ধন প্রকৃতি আলোচনা করব, সেক্ষেত্রে আমরা যখন দ্বিতীয় অধ্যায়টি আলোচনা করেছিলাম যে সন্নিবেশ যৌগের মৌলিক ধারণা, সেক্ষেত্রে আমরা লিগ্যান্ডের প্রকৃতি নিয়ে আলোচনা করেছিলাম যে লিগ্যান্ডগুলো কয় শ্রেণীতে ভাগ করা যায়। সেখানে আমরা একটা লিগ্যান্ড সম্পর্কে জেনেছিলাম যে পাই অ্যাসিড লিগ্যান্ড। তাহলে পাই অ্যাসিড লিগ্যান্ডগুলো ওখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে এই যে কার্বন মনোঅক্সাইড বা কার্বনিলকে আমাদের কি হয় যে পাই অ্যাসিড লিগ্যান্ড হিসাবে আমরা আলোচনা করতে পারি। তখন আমরা এই পাই অ্যাসিড লিগ্যান্ডগুলো সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তাহলে এইখানে আমরা আণবিক অরবিটাল তত্ত্বের সাহায্যে আমাদের যে ধাতব কার্বনিলের যে বন্ধন প্রকৃতি, তাহলে এই আলোচনাটা আমরা এখন আর করব না। যদি আপনাদের কারো সমস্যা থেকে থাকে তাহলে বলবেন। আর এই যখন আমরা পাই অ্যাসিড লিগ্যান্ডের ক্লাসটা হচ্ছে আপনারা দেখবেন যে ধাতব কার্বনিল বা এটাকে বলতেছি আমরা কার্বনিল বা নাইট্রোসিল যে লিগ্যান্ডগুলো আছে এগুলোকে পাই অ্যাসিড লিগ্যান্ড বলা হয় কেন, সেই প্রশ্নগুলোতে এই বিষয়গুলো হচ্ছে কি বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এখন আমরা দেখব শুধু যে যোজ্যতা বন্ধন তত্ত্বের সাহায্যে আমরা ধাতব কার্বনিলের বন্ধন প্রকৃতি কিভাবে আলোচনা করব, অথবা প্রশ্নটা এই 3 ভাবে আসতে পারে। তাহলে আমরা যেহেতু পাই অ্যাসিড লিগ্যান্ডটা ওখানে আলোচনা করেছি, তাহলে এখানে আর আলোচনা করতেছি না। আমরা শুধু দেখব এখানে যে যোজ্যতা বন্ধন তত্ত্বের সাহায্যে ধাতব কার্বনিলের বন্ধন প্রকৃতি আমরা এখানে আলোচনা করব। তাহলে দেখেন এটা আলোচনা করার জন্য
আমরা একটা এক্সাম্পল নিয়েছি যে আমরা যোজনী বন্ধন তত্ত্ব অলরেডি পড়ে এসেছি, সেখান থেকেই আমরা এই বিষয়গুলো জানি যে আমাদের যোজনী বন্ধন তত্ত্ব কি হয়, যে সংকরায়নের উপর নির্ভরশীল, মানে এখানে আমাদের হাইব্রিডাইজেশন ঘটে। আমাদের এই যে ধাতব যে পরমাণুটি আছে, এই ধাতব পরমাণুটি এখানে হচ্ছে কি, আমি বারবার বলতেছি, এখানে ধাতব পরমাণু হিসেবে থাকবে, এটা কখনোই আয়ন হিসেবে থাকে না, মানে এর কোনো মুখ্য যোজনী থাকে না, মানে ক্রোমিয়ামের কোনো এখানে কোনো কি নাই, মুখ্য যোজনী নাই, শুধু এখানে আছে কি গৌণ যোজনী 6। তাহলে এই যে ধাতব কার্বনিল যৌগে কার্বন মনোঅক্সাইড গ্রুপ একটি লিগ্যান্ড হিসাবে কাজ করে। তাহলে যোজ্যতা বন্ধন অনুসারে আমরা ক্রোমিয়াম হেক্সা কার্বনিল এর বন্ধন প্রকৃতি আলোচনা করতেছি এখানে। তাহলে দেখেন এই ক্রোমিয়াম হেক্সা কার্বনিল যৌগে ক্রোমিয়াম পরমাণু, এখানে আমি মানে আয়ন কিন্তু ব্যবহার করি নাই, এখানে শুধু পরমাণু, এই বিষয়টা হচ্ছে আপনারা মনে রাখবেন, কারণ ধাতব কার্বনিল যৌগ শুধু পরমাণুর ক্ষেত্রে সৃষ্টি হয়। তাহলে এখানে দেখেন যে আমাদের ক্রোমিয়াম পরমাণুর সাথে 6টি কার্বনিল অণু, 6টি সন্নিবেশ বন্ধন গঠনের জন্য 6টি ফাঁকা হাইব্রিড অরবিটালের প্রয়োজন। মানে বিষয়টা হচ্ছে দেখেন যে ক্রোমিয়াম, এই যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কিন্তু আমাদের সাধারণ নিয়মের ব্যতিক্রম, কারণ আমরা জানি যে প্রথমে হচ্ছে যে 4s অরবিটালগুলো পূর্ণ হয়, তারপর হচ্ছে 3d অরবিটাল পূর্ণ হবে। কিন্তু দেখেন এইখানে 3d অরবিটালের সুস্থিতিটা বেশি হওয়ার কারণে, মানে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটালের সুস্থিতি বেশি হওয়ার কারণে ডি অরবিটালে 5টা ইলেকট্রন আগে প্রবেশ করে, তারপরে 4s অরবিটালে একটা ইলেকট্রন প্রবেশ করে, এবং 4p অরবিটালটা কি থাকে, আমাদের ফাঁকা থাকে। কিন্তু যদি এই যে ক্রোমিয়াম হেক্সা কার্বনিল যৌগ যদি তৈরি করতে যায়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের 6টা কার্বনিল গ্রুপ, তাহলে 6টা ফাঁকা ঘর লাগবে। তাহলে এইখানে কার্বনিল ক্রোমিয়াম যে ধাতুটি আছে, তাহলে ক্রোমিয়াম ধাতুর ইলেকট্রন বিন্যাসে 6টি ফাঁকা ঘর প্রয়োজন। তাহলে 6টি ফাঁকা ঘর পূরণের লক্ষ্যে এই যে বিজোড় যে ইলেকট্রনগুলো আছে, এখানে কিন্তু আমরা যখন ধাতব যোজনী বন্ধন তত্ত্ব আলোচনা করেছিলাম, সেক্ষেত্রে আমরা একটা কাজ করেছিলাম যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখিয়ে পরমাণুর পরে তার হচ্ছে কি আয়নের ইলেকট্রন বিন্যাস দেখাইতাম। এক্ষেত্রে কিন্তু আমার ওই ভুলটা করা যাবে না। এক্ষেত্রে যেহেতু হচ্ছে আমাদের ডাইরেক্ট পরমাণু নিয়ে কাজ, এখানে কোনো আমাদের আয়ন সৃষ্টি হবে না, তার মানে এখান থেকে 4s ইলেকট্রনটি অপসারিত হবে না, এ কি করবে, এই 3d অরবিটালে এসে জোড়বদ্ধ হবে। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের 6টা ইলেকট্রন 3টা ঘরে জোড়বদ্ধ অবস্থায় থাকবে, এবং 3d অরবিটালে 2টা 3d অরবিটাল এবং একটা 4s অরবিটাল এবং 3টা 3p অরবিটাল মিলে আমাদের d2sp3 হাইব্রিডাইজেশন ঘটবে। তাহলে এই d2sp3 হাইব্রিডাইজেশন আমাদের কখন ঘটে, যখন হচ্ছে আমাদের সন্নিবেশ সংখ্যা 6। আমরা এগুলো আলোচনা করেছি, যোজ্যতা বন্ধন তত্ত্ব যখন আমরা আলোচনা করেছি, এগুলো হচ্ছে আপনাদের 3য় নাম্বার অধ্যায়ে আপনারা এই আলোচনাগুলো করেছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। যোজ্যতা বন্ধন তত্ত্ব নিয়ে আমরা অনেক বিস্তারিত আলোচনা করেছি, অনেক এক্সাম্পল সেখানে আমরা আলোচনা করেছি। ওখানকার সাথে এখানকার শুধু একটা পার্থক্য, সেটা হচ্ছে যে আমরা প্রথমে পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতাম, তারপরে হচ্ছে তার আয়নের ইলেকট্রন বিন্যাসটা দেখাইতাম। কিন্তু এখানে আমাদের আয়নের ইলেকট্রন বিন্যাসটা দেখানো যাবে না, কারণ ধাতব কার্বনিল যৌগগুলো আমাদের ধাতব পরমাণু হিসাবে থাকে, ধাতুগুলো হচ্ছে আমাদের পরমাণু হিসাবে থাকে, এটা কখনোই আয়নিত হয় না। তাহলে দেখেন, তাহলে এভাবে এই যে 6টা যে ফাঁকা d2sp3 হাইব্রিড অরবিটালে 6টি হচ্ছে আমাদের কার্বনিল অণুর প্রত্যেককে এক জোড়া করে ইলেকট্রন দান করে, 6টি হচ্ছে কি আমাদের কার্বনিল, এটা হচ্ছে কি সন্নিবেশ বন্ধন। এই কার্বনিল ক্রোমিয়ামের মধ্যে একটা সন্নিবেশ বন্ধনের মাধ্যমে ক্রোমিয়াম হেক্সা কার্বনিল জটিল যৌগ গঠন করে, অর্থাৎ 6টি d2sp3 হাইব্রিড অরবিটালে কার্বনিল অণুর 6টি ইলেকট্রন পূর্ণ অরবিটালের সাথে অধিক্রমণ করে হেক্সা কার্বনিল ক্রোমিয়াম জটিল যৌগ সৃষ্টি করে। তাহলে দেখেন এই যে জটিল যৌগ, এখানে দেখেন আমাদের 4 সংখ্যা, জটিল যৌগের 4 সংখ্যা, কিন্তু এখানে কি আমাদের 0, কারণ এখানে আমি বারবার এই কথা বলতেছি, আপনারা এইটাই মিস্টেক করবেন পরীক্ষার খাতায়। তাছাড়া আপনারা কোথাও সমস্যা হবে না, শুধু সমস্যা হবে কোথায়, আপনারা ভুল ক্রমে ধাতব কার্বনিল যৌগ যখন করবেন তখন ক্রোমিয়ামের মুখ্য যোজনী নিয়ে আপনারা কখনোই ভাববেন না, কারণ এখানে আমাদের সবগুলোই পোষম লিগ্যান্ড কাজ করে, মানে কার্বনিল যৌগগুলো বা কার্বনিল লিগ্যান্ডগুলো এখানে হচ্ছে আমাদের পোষম, যার কারণে এখানে কোনোভাবেই আমাদের ক্রোমিয়ামকে আয়নিত অবস্থায় দেখানো যাবে না। তাহলে ফাঁকা 6টি ঘরে আমাদের 6টা কার্বনিল লিগ্যান্ড এক জোড়া করে মুক্তজোড় ইলেকট্রন দান করে হচ্ছে আমাদের কি তৈরি করবে, আমাদের ধাতব কার্বনিল যৌগের
তৈরি করবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের যোজনী বন্ধন তত্ত্ব অনুযায়ী ধাতব কার্বনিলের বন্ধন প্রকৃতি। তাহলে এরপরে হচ্ছে আমাদের আলোচ্য বিষয় যে আমাদের আণবিক অরবিটাল তত্ত্বের সাহায্যে ধাতব কার্বনিলের বন্ধন প্রকৃতি, এটা আমি এখানে আলোচনা করতেছি না, কারণ আমি এই সেম আলোচনাটি আমি যখন পাই অ্যাসিড লিগ্যান্ড আপনাদেরকে পড়াই সেখানে হচ্ছে আমি আলোচনা করে ফেলেছি। সেখান থেকেই আপনারা এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নেবেন। তাহলে আজকের আলোচনাটি হচ্ছে আমাদের এই পর্যন্তই। আজকে আমরা 1 থেকে 3 নাম্বার প্রশ্ন পর্যন্ত আলোচনা করলাম। 1 থেকে 3 নাম্বার প্রশ্ন পর্যন্ত আমরা আলোচনা করছি। আমরা পরবর্তী লেকচারে আমরা বাকি আলোচনাগুলো করব, 1 থেকে 7 পর্যন্ত আলোচনাগুলো করব বা 8 পর্যন্ত। তাহলে এই পর্যন্তই আজকের এই আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।